হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সৌরভ স্যার। ওয়েলকাম টু টুডেজ নিউ অ্যানাদার ক্লাস। তো আজকের আমি তোমাদের পড়াবো কম্পিটিটিভ ফিল্ডের যে পার্টটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, সে হলো হিস্ট্রি। কম বেশি এই পার্ট থেকে 8-10টা বা তারও বেশি কোশ্চেন এসে থাকে। তো তার জন্য আমি তোমাদের হিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো বর্তমান দিনে আমরা যে সভ্যতায় বসবাস করে আসছি, এটা একটা মডার্ন যুগ। তো সেই মডার্ন যুগের আমাদের কীরকম আমরা বসবাস করছি, আমাদের বসবাসের রীতি কেমন, তো আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে একটা সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর তীরে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে মূলত এই সভ্যতা গড়ে ওঠে। তো এই সভ্যতা গড়ে ওঠার পেছনে কী রহস্য ছিল, বা এই সভ্যতা কোথায় অবস্থিত ছিল, এই সভ্যতাকে আমরা কেন হরপ্পা সভ্যতা বলবো, এই সভ্যতা মানুষের জীবনযাপন কেমন ছিল, তাদের বাড়িঘর কেমন ছিল, তো এইগুলি আমরা আজকে জানব। ঠিক আছে? আচ্ছা, সিন্ধু সভ্যতা আমরা অপর কি নামে জানি ভাই? না, আমরা এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামে চিনি। তো এই সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা বলি কেন, তাও জানবো। সিন্ধু সভ্যতা মূলত কি হয় ভাই? না, সিন্ধু ও তার নদী, তাহলে কি সিন্ধু ও তার উপনদী যে আছে, ঠিক আছে, এই অববাহিকায় সিন্ধু ও তার উপনদীর এই অববাহিকায় গড়ে ওঠার জন্য এই সভ্যতাকে স্যার কি বলা হয়? না স্যার, সিন্ধু সভ্যতা বলা হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও এই সভ্যতাকে স্যার কি বলা হয়? না স্যার, হরপ্পা সভ্যতা বলা হয়। কেন স্যার হরপ্পা সভ্যতা বলবো? না, প্রত্নতাত্ত্বিক নিদর্শন যখন আমরা খুঁড়তে যাই, তখন দেখা যায় না এই সভ্যতা কি, না অপর একটি শহর কি, না হরপ্পা। তাহলে কি প্রথম প্রত্নতাত্ত্বিক শহর কি আমাদের হরপ্পা ছিল। তো সেই প্রত্নতাত্ত্বিক শহর হরপ্পার নামানুসারে একে সেকেন্ড আর একটা নামে কি, না স্যার হরপ্পা সভ্যতা নামে পরিচিত। আমি স্যার বোঝাতে পারলাম সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা বলা? আচ্ছা স্যার, এই সভ্যতাটা কোথায় অবস্থিত বলুন তো? হ্যাঁ স্যার, ভালো কোশ্চেন। এই সভ্যতা কোথায় অবস্থিত? না, পুরাতন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতা ছিল সব থেকে বৃহত্তম। না, এটি সিন্ধু নদীর তীরে সমভূমির মধ্যে শুধু সীমাবদ্ধ ছিল না, রাজস্থান, কাথিয়াবাড়, এছাড়া পাকিস্তানের বিভিন্ন প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। তো এর চতুর্সীমাটা একটু জেনে নিই স্যার, এটা কোথায় কিভাবে অবস্থিত ছিল। না স্যার, উত্তর দিকে গেলে এটা মান্ডা অর্থাৎ জম্মু কাশ্মীরের মান্ডা পর্যন্ত বিস্তৃত। আবার যদি আমি স্যার পশ্চিম দিকে যাই, স্যার এটা সুদ কাজেন্দর পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। আবার স্যার যদি পূর্ব দিকে যাই, না স্যার ভারতের বর্তমান ভারতের উত্তরপ্রদেশের আলমগীর পর্যন্ত স্যার বিস্তৃত। স্যার দক্ষিণ দিকে, হ্যাঁ স্যার, দক্ষিণ দিকে দাইমাবাদ পর্যন্ত, মহারাষ্ট্রের দাইমাবাদ বলে একটা জায়গা, তো সেখান পর্যন্ত বিস্তৃত। তাহলে একটা সভ্যতা কতটা পর্যন্ত বিস্তার লাভ করে তা আমি বলে দিলাম তোমাদের। আচ্ছা, এবার বাদ বাকি একটা একটা পার্টে আসি। স্যার, এই সভ্যতার আয়তন কত বলুন তো? না স্যার, এই সভ্যতা উত্তর পশ্চিম দিকে 15 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই সভ্যতা মূলত ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার দুটি মূল কেন্দ্র ছিল স্যার। কি স্যার এই দুটো সভ্যতার মূল কেন্দ্র? স্যার একটা হলো মহেঞ্জোদারো আর একটা হলো স্যার হরপ্পা, এই দুটো কেন্দ্র ছিল। সিন্ধু সভ্যতার পূর্বতম সীমানা কি? সিন্ধু যে সভ্যতা তার পূর্বতম সীমানা বলেছি আলমগীর, স্যার পশ্চিমতম সীমানা না সুদকাজেন্দর, স্যার উত্তরতম সীমানা স্যার মান্ডা, স্যার দক্ষিণতম সীমানা না স্যার দাইমাবাদ। আচ্ছা স্যার, এই সভ্যতার যে শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক বললেন, এই শহরের দুটো শহর, একটা ছোট এবং একটা বড় শহরের নাম বলুন তো? না স্যার,
এই সভ্যতার বড় শহর ছিল মহেঞ্জোদারো এবং সব থেকে ছোট শহর হলো আলহাদিনো, হলো এই সভ্যতার ছোট শহর। কিন্তু ভারতবর্ষের মধ্যে যখন আমাদের দেশ ভাগ হয়ে গেল, তখন কি না আমাদের ভারতবর্ষে যে শহরটা বড় পড়েছে সেটা হলো স্যার ধোলাবিরা, রাঘিগড়ি। এটা আপনার ভারতবর্ষের মধ্যে বড় শহর। কিন্তু শুধু শুধু যদি সিন্ধু ধরি ভারতবর্ষকে নিয়ে, অর্থাৎ কি না তখন পাকিস্তান তো ভাগ হয়নি, তখন কি না বড় হলো মহেঞ্জোদারো এবং ছোট হলো আলহাদিনো। আচ্ছা, এবার আসি স্যার পরের পার্টে। না, সিন্ধু সভ্যতা আমরা তো জানলাম, কিন্তু স্যার এই সভ্যতা তো মাটি চাপা পড়ে গেছিল বলছে, শোনা যায়। তো এই খনন কার্য কে চালালো, না কিভাবে ধ্বংসাবশেষ পাওয়া গেলো, এগুলো একটু বলুন তো স্যার। আচ্ছা, না 1924 সালে জন মার্শালের বিবৃতি থেকে জানতে পারা যায় তার ভারতীয় সহকর্মীগণ, বিশেষত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 থেকে 23 সালে মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত, না পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলাতে অবস্থিত। বিশ্বের প্রাচীনতম ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন, না স্যার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বিশ্বের প্রাচীনতম ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করেন, 1922 থেকে 23 সাল। এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করলেন, এটা কার বিবৃতি থেকে জানা যায়, স্যার জন মার্শালের বিবৃতি থেকে জানা যায়। কত সালে, না স্যার 1924 সালে জানা যায়। আচ্ছা, না 2021 সাল, সরি 1921 সালে মহেঞ্জোদারোর কয়েক শত মাইল উত্তরে হরপ্পায় বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্তগোমারি জেলায় আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতার প্রথম খনন কেন্দ্র। কোথায় আবিষ্কার করা হয়, না বর্তমানে যে আমাদের পাকিস্তানের মন্তগোমারি জেলা আছে সেখানে সিন্ধু সভ্যতার প্রথম খনন কার্য চালু হয়। তো স্যার এটা তো বললেন খনন কার্য চালিয়ে আবিষ্কার করলেন, স্যার বলুন তো কে আবিষ্কার করেন, না স্যার আবিষ্কারক ছিলেন দয়ারাম সাহানি, এই জায়গাটার আবিষ্কারক। প্রাচীনতম ধ্বংসাবশেষ কিন্তু মহেঞ্জোদারোতে। এই মহেঞ্জোদারোর কোন জায়গায় অবস্থিত, না মহেঞ্জোদারোতে কয়েক শত মাইল দূরে লারাকানা প্রদেশে, এটা মন্তগামারি জেলাতে এটা স্যার অবস্থিত। কোথায়, না কোথায় তো বলে দিলাম। এটা কি আবিষ্কার করেন, না স্যার দয়ারাম সাহানি আবিষ্কার করেন। না সিন্ধু সভ্যতার আবিষ্কারের পূর্বে ঐতিহাসিকদের মধ্যে না ভারতের সূচনা বহিরাগতরা বলে এইভাবে তারা তৈরি করেছেন শহরটা, এরকম শোনা যায়। এছাড়া সিন্ধু সভ্যতার কেন্দ্র কিছু, না সিন্ধু প্রদেশ পাঞ্জাব এবং মেঘনী চতুর্দিকে বিস্তৃতি লাভ করেছে। বিশ্বের প্রাচীনতম 4টি সভ্যতার মধ্যে মিশর, মেসোপটেমিয়া, দক্ষিণ এশিয়া, চীন, এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম হলো সিন্ধু সভ্যতা। এতগুলোর মধ্যে হলো সিন্ধু সভ্যতা। এর আয়তন কত, না স্যার 1.3 লক্ষ মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি দেখতে কি না ত্রিভুজ আকৃতি এরকম আয়তন বিশিষ্ট সিন্ধু সভ্যতা। স্যার সিন্ধু সভ্যতার নাকি শোনা যায় নগর প্ল্যানিং বা টাউন প্ল্যানিং এই জিনিসটা খুব উন্নত ছিল। হ্যাঁ স্যার, এই জিনিসটা না খুব উন্নত ছিল। তাহলে স্যার এ সম্পর্কে কিছু বলুন না যে টাউন প্ল্যানিং। আচ্ছা, এবার জেনে নিন। না সিন্ধু সভ্যতার সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নগরায়ন। সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, সুতকাজেন্দর নগর পরিকল্পনা ছিল একই রকম ছিল, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার বেশিরভাগ শহরে কি না উঁচু প্রাচীর ঘেরা ছিল এবং এই প্রাচীর ঘেরাগুলোকে একে কি বলা হয়, না স্যার সিটাডেল। সিটাডেল কি কোশ্চেন আসে। আচ্ছা, সিটাডেল মূলত উচ্চ শ্রেণীর প্রশাসনিক যে ভবন, তার যে বাইরের অংশ প্রাচীর দেওয়া, এই মূল নগরী এটাই হচ্ছে সিটাডেল নামে পরিচিত। আচ্ছা স্যার, এদের রাস্তাঘাট কেমন ছিল, না স্যার এই রাস্তাঘাটটা খুব প্রশস্ত ছিল, 9 থেকে 34 মিটার পর্যন্ত চওড়া ছিল এবং বাড়ি ঘরগুলোর সঙ্গে এই যে প্রধান রোড, এই রোডের সঙ্গে কর রোড এসে না সমকোণে এসে মিলিত হতো। এই কর রোড এসে সমকোণে এসে মিলিত হতো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস স্যার লক্ষ্য করা যায়, রাস্তায় কিন্তু স্যার ল্যাম্প পোস্টের, আমরা যে বর্তমানে যে ল্যাম্প পোস্ট ইউজ হয় রাস্তায়, তো এই ল্যাম্প পোস্টের প্রমাণ কিন্তু তখনও পাওয়া গেছে। আচ্ছা স্যার, এরা কিভাবে বাড়ি বানাতো বলুন তো। স্যার এরা না, আমরা যখন অনেক আগে দেখেছি মাটির বাড়ি, বর্তমানে পাকা বাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু তখনকার দিনে তারা মাটির ইট নির্মিত বিশেষ বাড়ি দেখা যায় এবং মহেঞ্জোদারো এবং হরপ্পাতে দেখা যায়। তবে লোথাল এবং কালীবঙ্গানে রোদে পোড়ানো ইট দেখা যায়। কিছু জায়গায় স্যার মাটিকে পুড়িয়ে ইট তৈরি করে ঘর দেখা যায়, আবার কিছু জায়গায় স্যার রোদে পুড়িয়ে যে ইট তৈরি হয় তাকেও দেখা যায়। আচ্ছা,
সিঁড়িওয়ালা দুতলা বাড়ি এগুলো লক্ষ্য করা গেছে। এছাড়া কি না বহু কক্ষ বিশিষ্ট বাড়িও আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, প্রয় প্রণালীটা কি বলুন তো স্যার? সিন্ধু সভ্যতার বেশিরভাগ শহরের প্রণালী ছিল খুব উন্নত মানের। প্রত্যেক বাড়িতে একটি করে বারান্দা ছিল, স্নানঘর ছিল, এবং কালীবঙ্গানে কিন্তু কুয়া পাওয়া গেছে। কুয়া কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে, এটা নোট করবে। এটা কালীবঙ্গানে প্রত্যেক বাড়িতেই জল নিকাশি ব্যবস্থা খুব ভালো। বাড়ির ড্রেনগুলো ভূগর্ভস্থ ড্রেনের সঙ্গে যুক্ত ছিল। ধরো আমার বাড়ির চারপাশে এই ড্রেন, তার সাথে রাস্তা দিয়ে একটা মেন ড্রেন গেছে, তার সঙ্গে ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে কি যুক্ত ছিল। এবং মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই ড্রেনগুলো ছিল ঢাকনা দেওয়া এবং ম্যানহোল ছিল, যাতে ধরো কোনো জায়গায় ময়লা আটকে গেলো, ম্যানহোল তুলে কি না মানুষ ঢুকে সেটাকে পরিষ্কার করতে পারবে, তার জন্য ম্যানহোলেরও ব্যবস্থা ছিল। মানে তখনকার দিনেও তাদের চিন্তা ভাবনা এতটা উন্নত ছিল যে ওটা আর ম্যানহোল একটা রাখতে হবে, যাতে মানুষ ঢুকে কি না নোংরা আটকে গেলে তাকে পরিষ্কার করতে পারে, ড্রেনে যাতে জল যেতে পারে, এই ধরনের ব্যবস্থাগুলোও ছিল। আচ্ছা স্যার, এখানে শোনা যায় নাকি স্নানাগার ছিল, তো স্নানাগার সম্পর্কে স্যার কিছু বলুন। না, স্নানাগার না মহেঞ্জোদারো শহরের স্থাপত্য একটা কীর্তি হলো কি না মহা স্নানাগার। এটা কি 180 বাই 180 ফুট ছিল এর আয়তন। এই স্নানাগারটি মূলত যেটা মনে করা হয় না পূজারীরা স্নান করতো, এবং স্নান সেরে আবার কি না এরকম একটা ছোট কক্ষ ছিল, দাঁড়াও তোমার দেখাচ্ছি স্নানাগারটা। এই যে স্নানাগার, এটা থেকে তো স্নান করতো এরা। ঠিক আছে। এই স্নান করে এই জায়গাগুলোতে বিভিন্ন কক্ষ ছিল যাতে তারা পোশাক চেঞ্জ করতে পারে। এছাড়া এখানে আর একটা জিনিস হয়, এই যে স্নানাগার এখানে কি না ছোট গর্ত মতো করা থাকতো, যাতে কি গরম জল ঠান্ডা জল এ ধরনেরও ব্যবস্থা ছিল। মানে আমরা যা গিজার ব্যবস্থা করি তাদের সুইমিং পুলে যে এই ধরনের ব্যবস্থা করি, তো তাদের তখনকার দিনেও তাদের এই ধরনের ব্যবস্থা ছিল। এছাড়া জল নোংরা হয়ে গেল, জল চেঞ্জ করতে হবে, তার জন্য নালা করা ছিল, মুখ খুলে দিলে জল বেরিয়ে যাবে, মানে এই ধরনেরও ব্যবস্থা ছিল। ঠিক আছে। বৃহৎ হল, না মহেঞ্জোদারোতে 80 ফুট আয়তনের বৃহৎ হল আবিষ্কার করা হয়। কি হল? না এই ঘরে কোনো অনুষ্ঠান হবে বা সভাগৃহ, এটাকে হল বলা হয়। তো এগুলো তখনকার দিনে তাদের চিন্তা ভাবনা এসে গেছিলো। এবং মহেঞ্জোদারো ও হরপ্পায় কি হয় না স্যার, হরপ্পা এবং মহেঞ্জোদারোতে বৃহৎ শস্যাগার আবিষ্কার হয়। আমি ফসল বা শস্য স্টোর করে রাখবো, তার জন্য তো স্টোরেজ দরকার, স্টোরেজেরও ব্যবস্থা ছিল। এবং হরপ্পার দুর্গের ভেতর 6টি শস্যাগার পাওয়া গেছে, এবং প্রত্যেকটি শস্যাগার কি না নদীর কাছাকাছি ছিল। না সম্ভবত নদী পথে কি করা হতো না স্যার, শস্য যাতে নদীর কাছাকাছি হলে কি হয় না শস্য নদী পথে প্রেরণ বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হবে, তার জন্য শস্যাগারগুলো নদীর কাছাকাছি গড়ে উঠতো। এবং স্যার এদের কিন্তু কুয়া ছিল, বেশিরভাগ বাড়িতে কালীবঙ্গন বললাম না যে কুয়া ছিল, তো স্যার এখানে কিন্তু কুয়ার ব্যবস্থা ছিল যাতে মাটির নিচে জলটা এরা সহজে তুলতে পারে। খাওয়ার জন্য কিন্তু এই ওপেন জল যে ব্যবহার করবে ওরকম কিছু ব্যবস্থা ছিল না। এই যে দেখো এই ধ্বংসাবশেষ, কেন ধ্বংস হয়ে গেল এর কারণও কিন্তু লাস্টে আমি আলোচনা করব। আচ্ছা স্যার, এদের রাজনৈতিক জীবন সম্পর্কে একটু বলুন তো। এদের রাজনৈতিক জীবন কি না অনাবিষ্কৃত লিপি থাকার জন্য এখানে রাজনৈতিক জীবন সম্পর্কে খুব একটা বেশি জানা যায়নি, এবং প্রশাসকরা সাম্রাজ্য বিস্তারে সেরকম অধিকতর আগ্রহী ছিলেন। সম্ভবত খনন কার্য পরিচালিত হয়েছে এক শ্রেণীর বণিক বা সংঘের গিল্ড দ্বারা। খনন কার্য করা হয়েছিল কি না এক শ্রেণীর বণিক এবং গিল্ড দ্বারা, তারা কি না তখনকার দিনে সমাজটা পরিচালিত হতো বলে এরকম মনে করা হতো। এবং নগর পরিকল্পনা, নিষ্কাশন ব্যবস্থা, বাণিজ্যিক পণ্য সম্ভার দেখে মনে হয় যে একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে একটা আহ্লাদে একটা ছিল, তাদের যে জীবনযাত্রা যে কতটা উন্নত এ থেকেই বোঝা যায় যে এখনকার দিনে যেরকম টেকনোলজি আমরা ব্যবহার করছি তখনকার দিনেও তারা সেই টেকনোলজি অলরেডি ভেবে ফেলেছে। ঠিক আছে। আমায়ুর দ্য রিয়েনকোটের সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত কি বোঝা যায় না নগরকেন্দ্রিক সভ্যতা ছিল অত্যন্ত দক্ষ এবং সুসংঘবদ্ধ এবং দৃঢ়কেন্দ্রিক। উৎপাদন এবং বন্টন ব্যবস্থা ছিল কিন্তু একটা নিয়ন্ত্রণাধীন। বর্তমান দিনে কি নিয়ে বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণের অধীনে চলে যায় গেলে কি হয় না কালোবাজারি হয়ে যায়, তখনকার দিনেও সেরকম ধরনের তাদের নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। ঠিক আছে স্যার, ফার্স্টে আপনি পড়াতে গিয়ে কি বললেন না এরা মূলত ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে এই ধরনের সভ্যতা মূলত গড়ে উঠেছে বলে মনে করা হয়। তো এদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু বলুন তো।
স্যার, অভ্যন্তরীণ বাণিজ্য চলতো রাজস্থান, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের কি না পশ্চিমাঞ্চল এবং বিহারের মধ্যে। এবং স্থল ও জল পরিবহনের ব্যবস্থা ছিল এবং ষাঁড় বা বলদে টানা গাড়ি ছিল। লোথাল বন্দরের অস্তিত্ব, এই সময়ের প্রধান বন্দর কি ছিল না স্যার, লোথাল বন্দর ছিল। এবং সিলেট নৌকা জাহাজের ছবি, নৌ পরিবহনেরও প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, এটি কিন্তু লোথাল বন্দরের সঙ্গে এই সভ্যতা ভূমিবন্দী বা বিচ্ছিন্ন ছিল না, লোথাল বন্দরের প্রমাণ একটা পাওয়া গেল। 100-র ওপর সিল পাওয়া যায়, এই সিলের মধ্যে কি না পার্সিয়ান গালফের উৎপত্তি এবং লোথাল ছিল এদের প্রধান যাওয়া আসার বন্দর। এই সিন্ধু সভ্যতার প্রধান যাওয়া আসার বন্দরের নাম কি স্যার, না লোথাল হলো এখানকার প্রধান যাওয়া আসার বন্দর। ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার বাণিজ্যিক যে পণ্যের মধ্যে প্রধান কি ছিল না, তুলো ছিল সিন্ধু সভ্যতার বাণিজ্যিক পণ্য, কারণ নদী তীরবর্তী অঞ্চল হওয়ার জন্য এখানে তুলো চাষ এবং পণ্য আদান প্রদানেও কিন্তু সুবিধা হতো। আচ্ছা স্যার, এর আগে পশুপালন করতো? আচ্ছা, কি করতো না পশুপালন, নাকি কোষযুক্ত ষাঁড়ের নিদর্শন পাওয়া যায়, এরা পশুপালন করতো, এটা কিন্তু প্রমাণ পাওয়া যায়। এছাড়া সভ্যতার মেরুদণ্ড কৃষিকাজ, তার জন্য পশুপালন তো প্রয়োজন ছিল। খাবে কি, কৃষিকাজ না করলে খাবে কি? হ্যাঁ, তো কৃষিকাজের জন্য পশুকে কাজে লাগাতো এবং কৃষির সাথে সাথে পশুপালন ছিল এদের একটি পেশা, পশুপালনকে এরা পেশা হিসাবে গ্রহণ করেছিল। ষাঁড়, গরু, মহিষ, ভেড়া, ছাগল, শুয়োর ইত্যাদি প্রতিপালন করত। গরুর ছবি পাওয়া গেছে হরপ্পা থেকে প্রাপ্ত সিল থেকে। গরুর ছবি কোথায় পাওয়া গেছে না, হরপ্পা থেকে প্রাপ্ত সিল থেকে স্যার গরুর ছবি পাওয়া গেছে। আমরি কালীবঙ্গানে সংগৃহীত সিলে কি পাওয়া গেছে না, ভারতে গন্ডারের ছবি পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে, ঘোড়ার হাড় থেকে ঘোড়ার হাড় পাওয়া কোথায় পাওয়া গেছে না, সুরকোদানদায়। এবং কি ঘোড়ার দাঁত পাওয়া গেছে কি রানাবুডাতে। লোথালে কি পাওয়া গেছে, টেরাকোটার প্রতিকৃতি। এবং ঘোড়ার চিতাভস্ম পাওয়া গেছে কি না, সুর কাজেন্দরে ঘোড়ার চিতাভস্ম পাওয়া গেছে। এবং মাল বন্দরে কি না গাধা, উট, মাল পরিবহনের জন্য গাধা এবং উট এরা ব্যবহার করত। আচ্ছা স্যার, এরা কি মুদ্রা বা কোনো কিছু কি ব্যবহার করতো? হ্যাঁ স্যার, এরা কিন্তু এই ধরনের ব্যবহার করতে একটা প্রমাণ পাওয়া যায়। কি বলেছে এখানে না, সিন্ধু সভ্যতা কয়েক হাজার সিল আবিষ্কার করা হয়েছে এবং অন্যান্য প্রান্তে সমকালীন সভ্যতাগুলি বিভিন্ন প্রান্ত থেকে সিল আবিষ্কার করা হয়েছে। না, প্রধান বণিক এবং তার পরিবারের নিজস্ব সিল ছিল। ঠিক আছে, যা কি এদের মধ্যে সংকেত কিছু লিপিবদ্ধ থাকতো, তার মাধ্যমে এরা আদান প্রদান করতো। এটা জানা যায় যে সিন্ধু সভ্যতার তারা মুদ্রা ব্যবহার করতো, তবে সিলের মাধ্যমে যে একটা আদান প্রদান হতো, কিছু একটা লেখা ছিল পয়সার মতো বর্তমানে, তো এটা হালকা অনুমান করেছে। ঠিক আছে। হ্যাঁ, অধিকাংশ ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার বাণিজ্যের ক্ষেত্র ছিল বিনিময় প্রথা। এই সিন্ধু যুগেও কিন্তু বিনিময় প্রথা ছিল। তুমি আমাকে কি দিচ্ছ না, ডাল দিচ্ছ 1 কেজি, তার বিনিময়ে আমি অন্য জিনিস তোমার সঙ্গে দিলাম। ঠিক আছে, 1 কেজি, তো সেই দ্রব্যমূল্যের কোনো জিনিস ছিল, তো সেটা ছিল একটা বিনিময় প্রথা। ঠিক আছে। কারিগরি এবং ইন্ডাস্ট্রি, না মহেঞ্জোদারো ছিল প্রধান শিল্প কেন্দ্র, যা বস্ত্র শিল্প এখানকার কিন্তু কেন উন্নত ছিল, কেন না প্রথমেই বলেছি এদের বাণিজ্যের প্রধান উৎস কিন্তু তো তুলো, তো তুলো হওয়ার জন্য বস্ত্রশিল্প খুব উন্নত। এছাড়া গুরুত্বপূর্ণ ছিল মৃৎশিল্প এবং বিভিন্ন রঙের ব্যবহার করা হতো। সিন্ধু সভ্যতার প্রধান লিপি পাওয়া গেছে মৃৎ পণ্যে এবং মৃৎ পণ্য উৎপাদনে কি না কুমোরের চাকা ব্যবহার করা হতো, বর্তমানের মতো কুমোরের চাকা ব্যবহার করা হতো। এছাড়া কি না মৃৎ পণ্য উৎপাদনের এবং বিক্রির সাথে সাথে রপ্তানি করতো তারা। এবং ধাতব পণ্য তৈরি হতো কি না ধাতু বিগলন প্রযুক্তির সাহায্যে। এবং নৌকা, সিল, টেরাকোটা এগুলো কি না এই সভ্যতা নগর কেন্দ্রে পাওয়া গেছে। আচ্ছা স্যার, ওজন পরিমাপের জন্য তো এরা কিছু ব্যবহার করতো? হ্যাঁ স্যার, ব্যবহার করতো। ওজন যাতে নিখুঁতভাবে পরিমাপের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল। এছাড়া কি হতো স্যার না, অধিবাসীরা হেক্সাডেসিমাল এবং দশমিক পদ্ধতির ব্যবহার কিন্তু তখন তারা জেনে গেছে। এবং এই ওজনগুলি ছিল ঘনকাকৃতি এবং গোলাকাকৃতি। আচ্ছা স্যার, এরা কি সাজগুজ বা কোনো কিছু সৌন্দর্যের জন্য কিছু ব্যবহার করতো? হ্যাঁ স্যার, এরা ব্যবহার করতো, তখনকার দিনেও এটার প্রচলন ছিল। না, গৃহ নির্মাণের ক্ষেত্রে শৈল্পিক সৌন্দর্যের তুলনায় নাগরিক স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেওয়া হলে সিন্ধু সভ্যতার অধিবাসীদের শিল্প এবং সৌন্দর্যবোধের অভাব ছিল না। সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ব্রোঞ্জ এবং মূর্তিগুলি শৈল্পিক উৎকর্ষের পরিচয় দেয়। এছাড়া কি কুঠার, ছুরি, কোদালের মতো ধাতব উপাদানের তৈরি সোনা, রূপা, ব্রোঞ্জের বিভিন্ন অলংকার ব্যবহার করা হতো
এবং মানুষ ও পশুদের টেরাকোটার প্রতিকৃতি প্রমাণ পাওয়া গেছে যে হরপ্পা অধিবাসীরা তাদের শিল্পকে ভালোবাসে, এটাকে বলা হয়েছে এখানে। স্যার, এদের কি কোনো ধর্মীয় প্রমাণ পাওয়া যায়? আমরা যে বর্তমানে ধর্ম ধর্ম বলি, এইখানেও এই যুগেও কি কোনো ধর্মীয় প্রমাণ পাওয়া গেছে? হ্যাঁ স্যার। না, এই সময়কার মুখ্য দেবতা কি? না শিব, পশুপতি শিবকে মুখ্য দেবতা হিসেবে মানতো এবং তাকে কেন্দ্র করে ধ্যানরত অবস্থায় তিনটি মস্তক, দুই দিকে শিং চারি প্রতিফলিত রয়েছে এবং হাতি, গন্ডার, মহিষ, পায়ের সামনে রয়েছে দুটি হরিণ, এগুলো রয়েছে। আচ্ছা, প্রস্তর নির্মিত স্যার পুরুষ ও নারী যৌনাঙ্গের উভয় রূপে অশ্বত্থ গাছ, ষাঁড়ের পুজো করতো এরা। এটা ষাঁড় ষাঁড় হবে এটা, ষাঁড়ের পুজো করতো। এবং লোথাল, কালীবঙ্গান এবং হরপ্পায় পাওয়া গেছে অগ্নিদেব পূজার বেদী, ভূত প্রেত এবং অশুভ লক্ষণকে এরা বিশ্বাস করতো, কবচ তাবিজ এগুলোও গ্রহণ করতো এবং মাতৃপূজার প্রচলন থাকলেও মন্দিরের কোনো কিন্তু অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি। পশুপতি শিব হতো, মাতৃপুজো হতো, কিন্তু কোনো মন্দিরের প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, গেমস বা ক্রীড়া। সিন্ধু সভ্যতার অধিবাসীরা গৃহের অন্দরে এবং বিভিন্ন বাইরে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, এছাড়া দাবা খেলাতে এই সময় প্রচলন ছিল। মার্বেলের তৈরি পুতুল, ছোট ছোট পশু পাখির খেলনা আবিষ্কৃত হয়েছে। মাছ ধরা, পশু পাখি খোদাই করা, এগুলো বিনোদনের রাস্তা ছিল। আচ্ছা, মৃতদেহ সৎকার। না, মৃতদেহ সৎকারের কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না। কবরস্থ করা হতো, পোড়ানো হতো, এভাবে কি না বা অর্ধদগ্ধ করে নদী জলে ভাসিয়ে দেওয়া হতো, এই ধরনের ব্যবস্থা প্রচলন ছিল। হরপ্পায় আবিষ্কৃত একটি বৃহৎ কবরখানা দেখে মনে করা হয় মৃতদেহ কবরস্থ করার একটা অধিকাংশ ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হতো, এই কবরস্থ করারও পদ্ধতি অনুসরণ করা হতো। আচ্ছা, সিন্ধু স্ক্রিপ্ট থেকে কি কি জানা যায় কিছু? হ্যাঁ, সিন্ধু স্ক্রিপ্ট এখনো পাঠোদ্ধার করা যায়নি, তবে এটি দ্রাবিড় এবং বস্ত্রফেডন প্রকৃতির লিপি। এই লিপির এই যে একটা, ধরো বই ধরলাম, ঠিক আছে, এই লিপির ডান দিক থেকে একটা লেখা ডান দিক থেকে শুরু হয়েছে, আবার পরের লাইন শুরু হয়েছে আবার বাম দিক থেকে, এই ধরনের লিপি ছিল এদের। তার সেই ক্ষেত্রে পড়াশোনার করতে খুব অসুবিধা হচ্ছে, কোন ধরনের লিপি পাঠোদ্ধার করা যায়নি, ওদের ল্যাঙ্গুয়েজ কী ধরনের ছিল। আচ্ছা, এটি একটি কিনা সাংকেতিক লিপি। এই লিপিতে বর্ণের সাথে সাথে ব্যবহার করা হয়েছে ছবি এবং সংকেত। আমরা যখন একটা নোটস তৈরি করি, নোটস তৈরি কি আমরা লিখি, লেখার সাথে সাথে কি না ছবি দেই, ছবিকে কোনো কিছু সংকেতের সাহায্যে বোঝাই। তো তখনকার দিনেও তারা এই পদ্ধতি অবলম্বন করত। ঠিক আছে। তো স্যার এত কিছু বললেন, সব তো সিন্ধু সভ্যতা সম্পর্কে জানলাম। তো সিন্ধু সভ্যতা স্যার ধ্বংস হয়ে গেল কেন বলুন তো? না স্যার, সিন্ধু সভ্যতা 1600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সিন্ধু সভ্যতা অবলুপ্তি। এর অবলম্বন কারণ কি না আর্যদের আক্রমণ, তার কারণে স্থল ধ্বংস হয়ে যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, ভূমিকম্প এই কারণের জন্য হয়ে যেতে পারে। এছাড়া মনে করা হয় এই সময় মহামারীর প্রকোপ অনেক হানি ঘটেছিল এবং সভ্যতাকে পতনের দিকে নিয়ে যায়। ঠিক আছে, এই কারণের জন্য সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায়। এখানে তোমাদের দিয়েছি দেখো সিন্ধু সভ্যতার যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান, হরপ্পা, মহেঞ্জোদারো, সুৎকাজেন্দর, থান্ডা, এই ধরনের আলমগীরপুর, ঢোলাভিরা, বিভিন্ন স্থানগুলোকে স্যার ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিয়েছি। এই যে লোথাল, রংপুর, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার অনেকগুলো কিন্তু শহর ছিল। তো স্যার এই শহরের কি কি বৈশিষ্ট্য, কি বৃত্তান্ত, এগুলো একটু বলুন। স্যার এইগুলো সম্পর্কে এবার আসছি। সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ শহরগুলো কি কি, স্থানগুলো। হরপ্পা আবিষ্কার কে করেন? স্যার দয়ারাম সাহানি। এটা কোথায় অবস্থিত? পাকিস্তানের মন্টগোমারি জেলায় অবস্থিত। স্যার এর বৈশিষ্ট্য কি? না, এখানে পাথর দ্বারা নির্মিত মানুষের স্ট্যাচু ছিল, শস্য ভাণ্ডার লক্ষ্য করা যায়, কাফিন দাফন করা হতো অথবা কবরস্থ করা হতো এবং সভ্যতার প্রথমে শহর যাকে খনন করে পাওয়া যায়। সিন্ধু সভ্যতার প্রথম শহর কোনটি? না হরপ্পা, যাকে খনন করে পাওয়া যায় এবং গরুর গাড়ির ব্যবহারও এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে না স্যার? আচ্ছা স্যার, পরের শহর পরবর্তী না মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? না 1922 সালে স্যার আর ডি ব্যানার্জি এটি আবিষ্কার করেন। পাকিস্তান পাঞ্জাবের লারকানা জেলায় এটি অবস্থিত। এখানে কি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে স্যার বলুন তো? না স্যার, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, শস্য ভাণ্ডার পাওয়া গেছে, শিলগুলো মেসোপটেমিয়া সভ্যতা এবং পশুপতি শিবের শিল পাওয়া গেছে এবং মানুষের দাঁড়িয়ে রাখার যে চল, বর্তমান দিনে আমরা কি দাঁড়িয়ে রাখি, স্টাইল দেখাই, তো সে ধরনেরও এদের চল ছিল। আচ্ছা, সুত কাজেন্দর এটা কি?
না কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। এটা কি না দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান এবং দসত নদীর তীরে অবস্থিত। হরপ্পা ব্যাবিলনের মধ্যবর্তী বাণিজ্যিক বিন্দু। এ সাইডে হরপ্পা, এ সাইডে কি নাম আপনার ব্যাবিলন। তো স্যার এই দুটোর মধ্যে একটা মধ্যবর্তী বিন্দু হলো সুৎকাজেন্দ্র, যাকে বাণিজ্যিক কাজে লাগানো হতো। মাটির চুড়ির ব্যবহার হতো এই সময়। এছাড়া কি সিন্ধু সভ্যতা সব থেকে পশ্চিমতম স্থান কি? না স্যার সুৎকাজেন্দ্র। এবার স্যার একটু চানহুদারো সম্পর্কে বলুন। না চানহুদারো এটা কোথায় অবস্থিত স্যার? এটা স্যার সিন্ধু নদী তীরে অবস্থিত। এটি আবিষ্কার করেন এন.জি. মজুমদার 1931 সালে। এখানে পুঁতির ব্যবহার করতো এরা। কুকুর বিড়ালের পায়ের ছাপ পাওয়া যায়। লিপস্টিকের ব্যবহার করতো তখনকার দিনে এরা। কালীবঙ্গান না লুইগি তেসিতরি এবং এ ঘোষ 1953 সালে পরে এ সম্পর্কে এটি আবিষ্কার করেন। রাজস্থানের ঘাঘর নদীর তীরে এটি অবস্থিত। এখানে মাটির তৈরি কলসি হাঁড়ি পাওয়া যায়। এছাড়া কি উটের হাড়, কাঠের লাঙ্গল এগুলো পাওয়া যায়। চাষাবাদ হতো যে তার প্রমাণ কোথায় কাঠের লাঙ্গল পাওয়া যায়? তা না কালীবঙ্গানে পাওয়া যায়। লোকথাল আবিষ্কার করেন কে? এস.আর. রাও 1954 সালে। গুজরাটের ভাগবা নদীর তীরে এটি অবস্থিত। প্রথম বন্দর লক্ষ্য করে যায় লোথালে। হাতির দাঁতে তৈরি খেলনা কোথায় পাওয়া যায়? না লোথালে। সামুদ্রিক বন্দর এবং ভাতের চাল, তাহলে কি চালকে এরা খাদ্য হিসেবে ব্যবহার করতো, ভাতের চালের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কি পরবর্তী শহর? না স্যার সুরকাতটা। এটা কি না জেপি যোশী 1964 সালে স্যার এটি আবিষ্কার কোথায় অবস্থিত সুরকাতটা? না স্যার গুজরাটে অবস্থিত। এখানে ঘোড়ার হাড় পাওয়া গেছে, পুঁতির ব্যবহার, ঘোড়ার ব্যবহার তাহলে তো এরা জানতো। বানওয়ালি আবিষ্কার করেন কে? না আর.এস. ব্রিস্ট 1974 সালে আবিষ্কার করে। হরিয়ানাতে অবস্থিত বানওয়ালি। এ পুঁতির ব্যবহার করতো। হরপ্পা সভ্যতা এবং হরপ্পা সংস্কৃতির যে প্রমাণ এটা কিন্তু বানওয়ালিতে পাওয়া যায়। এবং লাঙ্গলের পোড়ামাটির চিত্র এটা পাওয়া যায় ধোলাভিরা। ধোলাভিরা ভারতের সব থেকে বড় শহর সিন্ধু সভ্যতায়। আর.এস. বিস্ট 1967 থেকে 68 সালে আবিষ্কার করেন। এটি কোথায় অবস্থিত? না গুজরাট রাজ্যের কচ্ছের রণে অবস্থিত। এখানে কি না জলাধার দেখতে পাওয়া যায়। এছাড়া কি না একজোড়া ষাঁড়ের সঙ্গে বাঁধা নগ্ন মানুষের চিত্র পাওয়া যায়। এছাড়া কি নির্মাণের জন্য এরা পাথরের ব্যবহার করতো, পাথর দিয়ে এরা নির্মাণ করতো। ঠিক আছে না স্যার? তাহলে কি আমরা সিন্ধু সভ্যতার ইতিহাস সম্পর্কে জানলাম। সিন্ধু সভ্যতা তাদের কি না জীবনযাপন কেমন ছিল, ঠিক আছে, জীবনযাপন কেমন ছিল, এদের যে বাড়িঘর কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল, কৃষিকাজ করতো কিনা, পশুপালন করতো কিনা, এখানকার প্রধান কেন্দ্রগুলো সম্পর্কে জানলাম। সেই কেন্দ্র কোথায় অবস্থিত, সেই কেন্দ্র আবিষ্কার করেন কে, সেই কেন্দ্রে কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো জানলাম। এগুলো কি একটা কোশ্চেন জিজ্ঞেস করে জানে যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে? লাঙ্গলের পোড়ামাটির চিত্র, এর প্রমাণ কোথায় পাওয়া গেছে? 4টি অপশনের মধ্যে কি দিয়ে দেবে, সেখানে তোমাকে বেছে নিতে হবে বানোয়ালিতে। সামুদ্রিক বন্দর কোথায় লক্ষ্য করা গেছে? আর লোথাল ছিল বন্দর মুখী শহর, তো লোথালে পাওয়া গেছে। ঠিক আছে, কাঠের লাঙ্গল কোথায় পাওয়া যায়? না না 4টি অপশনের মধ্যে কালীবঙ্গানে পাওয়া যায়। এই ধরনের স্যার কোশ্চেন আসে, ঠিক আছে। তো স্যার আজকের ক্লাসটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। দেখা হচ্ছে সুন্দর একটা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে। টাটা।